জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটার পাঞ্চ। আর পাঁচটার পাঞ্চে আজকে যাদেরকে ডেকে নেব, কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরী আমার সঙ্গে রয়েছেন বিজেপির জয় মল্লিক। চন্দন এবং জয়দা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা দিনভর জানি কি চলছে। আজকে কংগ্রেস এবং বিজেপির মধ্যে রীতিমতো ধুন্ধুমার। সেটা শুধু এ রাজ্যে নয়, এ রাজ্যে কংগ্রেসের অভিযোগ বিজেপির তরফ থেকে রাকেশ সিং একেবারে প্রদেশ কংগ্রেস অফিসে ঢুকে গিয়ে ভাঙচুর চালিয়েছে, পোস্টার ছেঁড়া হয়েছে। অন্যদিকে বিহারে তো রীতিমতো লাঠালাঠি হয়েছে, সেই ছবি সামনে এসেছে। দেশের বিভিন্ন জায়গায় একেবারে সম্মুখ সমরে দুই দল। কি অভিযোগ? রাহুল গান্ধীর র্যালি চলছিল, সেইখানে নরেন্দ্র মোদীকে আপত্তিজনক মন্তব্য, সরাসরি গালাগাল, এ কথা বলাই যেতে পারে। এই জায়গা থেকে একেবারে হইচই বিষয়। রাহুল গান্ধীর মদত রয়েছে এরকম বিজেপির তরফ থেকে অভিযোগ করেছে, কারণ রাহুল গান্ধীর যে র্যালি রয়েছে সেখান থেকেই মন্তব্য এসেছে। রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি বলছেন যতই চাপ দেওয়া হোক না কেন সত্যের পথে তিনি থাকবেন। দুটো প্রশ্ন আমি পাঁচটার পাঞ্চে রেখেছি, দুজনের কাছেই এক প্রশ্ন করব। আমি শুরুতে চন্দনদার কাছেই আসবো, একই প্রশ্ন জয়দার কাছেও। চন্দনদা, দুটো প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন এটাই হতে পারে যে, দেখো এটা অস্বীকার করার জায়গা নেই, তোমরা অস্বীকার করোনি যেরকম মন্তব্য এসেছে সামনে। এটা হতে পারে যে বিজেপি নির্দিষ্ট একটা বিক্ষিপ্ত ঘটনার সামনে রেখে সেটা নিয়ে একটা পলিটিক্যাল ন্যারেটিভ সেট করছে। এটাও হতে পারে কংগ্রেসের পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন এই জায়গায় গেছে যে এখন এই ধরনের নিম্নরুচির মন্তব্যে নেমে আসতে হয়েছে। একেবারে শুরুতে তোমাকে যে কথাটা বলবো, প্রাথমিকভাবে এটা কোনো প্রসঙ্গই নয় যেখানে আমরা আলোচনায় অবতীর্ণ হচ্ছি। প্রাথমিকভাবে এটা প্রসঙ্গ যে আজকে কংগ্রেস কর্মীদের ওপর একটা আঘাত পাটনাতে নেমে এসছে এবং তার পরিপ্রেক্ষিত অবস্থায় কলকাতা আমাদের পার্টি অফিস, সেন্ট্রাল পার্টি অফিস, বিধান ভবন অ্যাটাকড হয়েছে। প্রকৃত অবস্থাটা এটা। সব্যসাচী, একটা কথা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে আজকে বিহার জুড়ে যে ভোটাধিকার আন্দোলন চলছে, ভোট চুরির বিরুদ্ধে যে ন্যারেটিভ, শুধু ন্যারেটিভ না, মানুষের বিশ্বাস, সেই বিশ্বাস এই 17 তারিখ থেকে গত এই মাসে শুরু হয়েছে, আগামী সোমবার পর্যন্ত 1 তারিখ পর্যন্ত, যার মার্চ বিভিন্ন ডিস্ট্রিক্টে চলবে। আজকে দ্বারভাঙা, তার পরবর্তী সময় এটা শেষ হবে কিন্তু পাটনাতে সোমবার। ঠিক তার আগে ভয়ার্থতার যে নিদর্শন আজকে বিজেপি রাখলো ওখানে পাটনাতে এবং কংগ্রেস কর্মীদের ওপর আঘাত হানা। তুমি একটা কথা আমাকে পরিষ্কারভাবে বলে দাও, আজকে আমার এই ভাষ্য বা আমাদের মতো যারা কংগ্রেসের পক্ষে আজকে যে ভাষ্য দিচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে, কোনো একটি মানুষ কোথায়, তিনি কি করেন, আদবে কংগ্রেসের ঝান্ডা ছিল কি ছিল না, নাকি ক্রাফটেড তার মধ্যে ঢুকিয়ে দেওয়া একটা ইনসিগনিফিক্যান্ট, আমি তোমাকে বলি ইনসিগনিফিক্যান্ট একটি মানুষ। এরকম বহু আছে যারা ওয়াক ইন করে অন্যভাবে ক্রাফট করে দেওয়া হয়। কিন্তু অন্তত যে ভিডিওটা দেখেছি তাতে অন্তত তার সামনে মাইক ছিল, তো সেটা তো স্পষ্ট যেভাবে জোরে শোনা যায়। আমি তোমাকে পরিষ্কার সে কথাটা বলছি, তার পরিচয় বা ইত্যাদি এই প্রসঙ্গ নিয়ে ইনভেস্টিগেট হোক। তাকে অ্যারেস্ট করা হয়েছে, সিমরি পুলিশ অ্যারেস্ট করেছে দ্বারভাঙাতে। প্রশ্নটা সেখানে কোনো কংগ্রেস নেতাকে সমর্থন করে না এবং তার থেকে অনেক বড় বড় ঐতিহাসিক ভাষ্য আছে বিজেপি, ইভেন নরেন্দ্র মোদী সহ। আমি তোমাকে যে প্রসঙ্গটা এখানে দেখো চন্দনদা, তুমি তো যে বিষয় নিয়ে শুরু, তো তোমরা ভোট চুরির অভিযোগ তুলে বিহারে ইস্যু করছো। এক্স্যাক্টলি এরকমও আমরা ছবি সামনে রেখেছি যেখানে নরেন্দ্র মোদী ঢুকছেন সংসদে, ভোট চোর নরেন্দ্র মোদী, এই শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে। এখানে তো গেরুয়া শিবির প্রশ্ন তুলতেই পারে, যদি ভোট চোর এত বলছেন আপনারা, রাহুল গান্ধী প্রমাণ দেখাচ্ছেন, কমিশন বলছে হলফনামা দিন, বিজেপি বলছে আপনারা মামলা করুন। খুব স্বাভাবিক, মামলা করুন। তোর একেবারে প্রথম থেকেই বহু নাকি স্রেফ পলিটিক্যাল ন্যারেটিভ, পলিটিক্যাল হাওয়া গরম। অ্যাবসলিউটলি পলিটিক্যাল ন্যারেটিভ তো পলিটিক্যাল রাইট, পলিটিক্যাল ন্যারেটিভও তুমি যদি বলো সেটাও পলিটিক্যাল রাইট। ভোটাধিকারটাও আমার রাজনৈতিক অধিকার, আমার দেশের সুরক্ষার অধিকার, আমার ব্যক্তিগত সিটিজেনশিপের অধিকার, আমার বেঁচে থাকার অধিকার। এখন প্রশ্নটা অন্য জায়গাতে। তোমাকে প্রথমত যেটা ভাবতে হবে সেটা হলো যে এই ন্যারেটিভ, যে ন্যারেটিভ মানুষ বিশ্বাস করছে এবং স্বাভাবিক, দিনের পর দিন লোক সংখ্যা বাড়ছে, মানুষের মধ্যে সেন্সেশন তৈরি হচ্ছে, ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে তাকে ডাইভার্ট করে দেবার যে চক্রান্ত সেটা আজকে প্রমাণিত হয়েছে। এবং প্রমাণিত
আর একটা ঘটনা তুমি এর সাথে লিঙ্ক করে দেখো। শুধু তাই না, তারপরে যে কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ হলো, পাটনাতে কংগ্রেস অফিস ভাঙচুর হলো, এবং কলকাতাতে দাঁড়িয়েও যে ঘটনাটা ঘটলো, তাতে তোমার মনে হয় এর জন্য একটা প্রিপেয়ারনেসের দরকার হয়, এবং সেই প্রিপেয়ারনেসটা ছিল, হঠাৎ ঘটে যায়নি। এটা স্বতঃস্ফূর্ততার অভাব। সুতরাং এটা ক্রাফটেড। আমি আবারও বলি, এটা কালিমালিপ্ত করবার জন্য না, আলটিমেটলি কালিমালিপ্ত হলে এটা ভয়ার্থতা, এটা দুর্বৃত্তকরণ রাজনীতি। জয়দা, দেখো, সচিন পাইলট থেকে শুরু করে বলেছেন যে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক, কংগ্রেস তাকে সমর্থন করে না। তারপরে যেরকম চন্দনদা বলছে, গোটা বিষয়টাই ষড়যন্ত্রমূলক, এবং এই এসআইআর, ভোট চুরি, এ থেকে পুরো ডাইভার্ট করে, শুধু তাই নয়, নরেন্দ্র মোদীকে গালাগালের কথা বলা হচ্ছে, এবং সেখান থেকে টেনে নিয়ে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর মাকে অপমান করা হয়েছে। সর্বশেষ যে একটা জিনিস বুঝতে হবে, রাজনীতির ময়দানে যে কোনো বিষয় আমাদের মনান্তর থাকতে পারে, কিন্তু কোথাও গিয়ে আমাদের শব্দচয়ন সেটা যদি আমরা ঠিক না রাখতে পারি, তাহলে কিন্তু সেই শালীনতা বজায় থাকে না, এবং সেখানে সেই নেতৃত্ব বা সেই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। আজকে যে ঘটনাটা ঘটেছে, নরেন্দ্র মোদী আজকে সারা দেশের প্রধানমন্ত্রী, সেটা কংগ্রেসের নেতা হয়েও আজকে চন্দনদা কি এটা অস্বীকার করতে পারবেন না? ঠিক তেমন যে কোনো পার্টির, যে কোনো রাজনৈতিক দলের কর্মী হোক, নেতা হোক, সে অস্বীকার করতে পারে না যে নরেন্দ্র মোদী আজকে দেশের প্রধানমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই ব্যক্তির জন্য যে শব্দচয়ন করছেন, যে বাক্য ব্যবহার করছেন, যে ভাষা ব্যবহার করছেন, তার মধ্যে ন্যূনতম শালীনতা থাকা উচিত। আজকে আপনি যদি বলেন যে এটা বিক্ষিপ্ত ঘটনা, যেটা সব্যসাচী তুমি প্রথমেই বললে যে এটা একটা বিক্ষিপ্ত ঘটনা হয়ে থাকতে পারে, আজকে আমি এবার বলছি তোমায়, এইটা কোন রকম ভাবে বিক্ষিপ্ত ঘটনা নয়, এইটা কংগ্রেসের একটা চিরাচরিত অভ্যেস, এবং সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। একটা করে কি ভাষা ইউজ করা হয়েছে, ইয়ামরাজ, মদ কা সদাগর, রাবণ, কে আমি বলেছি, সোনিয়া গান্ধী বলছে মোদি ইজ মদ কা সদাগর, রাহুল গান্ধী বলছে মোদি ডাজ খুন কি দালালি, মানি আয়ার বলছে মোদি ইজ নিচ, সালমান খুরশিদ বলছে মোদি ইজ ইম্পর্টেন্ট। আজকে কংগ্রেসের নেতারা আপনাদের টেলিভিশনের সামনে, আপনাদের ক্যামেরার সামনে প্রকাশ্যে এই ভাষা বলেছে, 4 দেওয়ালের মধ্যে নয়, এবং তার প্রুফ আছে, তার ভিডিও এভিডেন্স আছে। আজকে কংগ্রেসের যদি এই কালচার হয়, তাহলে কংগ্রেসের যে কোনো বড় ছোট নেতা কর্মী, তাদের এই কালচার থাকবে, স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকভাবে আমার একটা কথা বারবার মনে আসছে, যে কোথাও যদি বিরোধিতা করতে হয়, সেটা সংসদে হোক বা রাজনৈতিক ময়দানে, বিরোধিতা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে করব, আমি আমার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স লজিক দেখাবো, কিন্তু তার মধ্যে আমি একটা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে ভাষা ব্যবহার করছি, সেইটাও কিন্তু আমার সংযত থাকা উচিত। বিশেষ করে যে ব্যক্তির কথা হচ্ছে আজকে, সেই ব্যক্তি যখন ওইখানে ওই মন্তব্য করছেন, তখনও কিন্তু কংগ্রেস পার্টির বড় বড় তাবড় নেতা ওইখানে বসেছিলেন, তারা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। চন্দনদা বলছে গোটা বিষয়টা কি আবার বলছি, চন্দনদাকে জিজ্ঞেস করুন ওইখানে কে বসেছিলেন ওই মঞ্চে, চন্দনদার পার্টির কোন হেভিওয়েট নেতা বসেছিলেন, আমি তোমাকে যেটা বলতে বিরোধিতা করেছেন, চন্দনদা বলুন। তুমি বলে নাও, আমি তোমার স্পেসিফিক কিছু প্রশ্নের উত্তর দিই। এক্স্যাক্টলি। এবার যে ঘটনা নিয়ে আজকে কংগ্রেস, কেন কংগ্রেসের ছোট বড় নেতা সবাই আজকে সামনে এসছে, কি না এসআইআর করা যাবে না, এসআইআর বিরোধিতা করছেন, ঠিক আছে, আপনারা ইন্ডিজোট সবাই মিলে বসে ফিশ ফ্রাই খেতে খেতে ঠিক করেছেন ইন্ডিজোট এসআইআর হবে না। আপনি বলুন তো এসআইআর কি বলছে? পরিষ্কার বলছে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি ভোটার লিস্টে থাকবে না। কি সমস্যা কংগ্রেসের? কি সমস্যা? যে ব্যক্তিকে ওই অ্যাড্রেসে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার ভোটাধিকার নেই, সে এতে থাকবে না, লিস্টে থাকবে না, ভোটার লিস্টে থাকবে না। কি সমস্যা? যে ব্যক্তি ডুপ্লিকেট অলরেডি এন্ট্রি হয়ে আছে সেটাকে বাদ দিতে হবে। কংগ্রেসের কি সমস্যা? যে ব্যক্তি কাঁটাতারের বেড়া থেকে নিচে চলে এসেছে, যার ভোটাধিকার নেই, যার ভোট দেওয়ার অধিকার নেই, সে এখানে ভোট দিয়ে আপনার ভোটটা চুরি করে নিচ্ছে, তার কি এখানে থাকা উচিত? তাহলে এই যে লজিকগুলো সবার সামনে আছে, সর্বসমক্ষে আছে, তারপরেও কংগ্রেস কি কারণে এই জালি ভোটার, যারা মৃত ভোটার, যারা ওই জায়গায় পাওয়া যাচ্ছে না, অ্যাবসেন্ট ভোটার, গায়েব হয়ে গেছে, সেই ভোটারগুলোকে ভোটার লিস্টে রাখার জন্য এই এসআইআর বিরোধিতা কেন? উত্তর নেই। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি তোমাকে বলি, লজিক খতরে মে হ্যায়। ও যে কটা কথা আজকে জয় বলেছে, আমি প্রথমত একটা কথা বলি, আমি সেই দল গর্বিতভাবে বলতে পারি যে দলের নেতা লেখেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ডিসকভারি অফ ইন্ডিয়া।
ভাষা শিক্ষার কংগ্রেস, এবং আমি স্বীকার করে নিচ্ছি মণিশঙ্কর আয়ার যখন ওই একটি শব্দ ব্যবহার করেছিলেন, আমি উচ্চারণ করছি না, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং তাকে ইনফ্যাক্ট দলে ইন্ডাক্ট করা হয়নি, এখনও না। তো আমার প্রশ্নটা সেখানে না, আমরা যদি পারস্পরিকভাবে এই প্রসঙ্গটা নিয়ে অনেক ঘটনা আসবে, আমরা সম্ভবত এই আলোচনাটা করছি না। আমি তোমাকে যে আলোচনার প্রসঙ্গ করি, কোনো নেতাকেও, যেটা বললেন প্রধানমন্ত্রী, আমি তো অবশ্যই বলছি প্রধানমন্ত্রী অ্যাজ প্রধানমন্ত্রী অলওয়েজ রেসপেক্টেড, ঠিক যেমন অপোজিশন লিডার তিনিও ঠিক একইভাবে রেসপেক্টেড ইন দি পার্লামেন্ট বা পার্লামেন্টের বাইরে। এটা একটা গণতান্ত্রিক সামঞ্জস্য। সেখানে দাঁড়িয়ে একজন যদি কোনো মন্তব্য করে চূড়ান্ত নিন্দনীয়, কিন্তু দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তদের লেলিয়ে দেওয়া সেটা আরেকটা নিন্দনীয়, সেটাও বিজেপির স্টেটমেন্টে থাকা উচিত। আরেকটি কথা তোমাকে যেখানে বলতে চাইবো সেটা হচ্ছে যে এসআইআর প্রসঙ্গ নিয়ে আমরা যে প্রসঙ্গ তুলছি, আমরা বহু আলোচনা করেছি। আমরা যে আন্দোলনের মাত্রা ঠিক করেছি তাতে মানুষ সেন্সেশনালি ইনভলভ হচ্ছে, ভয় পাচ্ছে, বোঝা যাচ্ছে। স্টেটমেন্টটা বিজেপি থাকার কথা না। আমি আরেকটু পিছিয়ে গিয়ে যদি বলি, একটি মানুষ যিনি মন্ত্রী ছিলেন, এখন এমপি, এবং অনেক পেট্রন পান বিজেপির থেকে বোঝা যায়, তিনিও অনেক সময় বলছেন যে কোথায় নাকি ডায়মন্ড হারবার বা অন্যান্য জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে ফলস ভোটিং বা ফলস ভোটার্সের লিস্ট আছে, তারও উক্তি দিল্লির বুকে দাঁড়িয়ে গলি মারো ড্যাশ। আমরা জানি ভাষা শিক্ষা কারা কোথায় কিভাবে অপব্যবহার করেছে, আমি আর নতুনভাবে ব্যবহার করলাম না, এগুলো সব পপুলার স্লোগান হয়ে গেছে। সুতরাং বিজেপি আর যাই হোক ভাষা শিক্ষার ক্ষেত্রে আর যাই হোক শিক্ষকতা করতে পারে না। কিন্তু আমি তোমাকে যে প্রসঙ্গটা বিশেষভাবে বলবো, আজকে যেখানে ডাইভার্ট করবার বা ষড়যন্ত্র করবার যে প্রেক্ষিত অবস্থা, 17 তারিখে মনে করেছিল বোধহয় সম্ভবত এটা একটা গিমিক হবে, কিন্তু যত সময় গেছে তাতে মানুষ, জনস্রোত অঞ্চলে অঞ্চলে এবং বিরোধী নেতাদের একত্রিত হওয়া তার প্রয়াস, এবং তারা প্রমাণ করে দিচ্ছেন যে আজকে মানুষ বিশ্বাস করছেন বিহারে এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং একটা নির্বাচনকে কালিমালিপ্ত করে জেতা, গণতন্ত্রকে ধ্বংস করবার একটা উদ্দেশ্য আছে। আর আমি এখানে বলে শেষ করি সব্যসাচী, একটা জিনিস আমরা কেন বুঝবো না, রাহুল গান্ধীকে বলা হচ্ছে এফিডেভিট করবার জন্য। রাহুল গান্ধী কিন্তু ওপেন স্ক্রিনে, অর্থাৎ আমি যেমন তোমার সামনে দাঁড়িয়ে বলছি এবং যত মানুষ শুনছেন, আমাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই না আমার, ঠিক সেরকমভাবে উনি বিরোধী দলনেতার শপথ নিয়ে এই কথা বলেছেন। আমরা চিঠি দিয়েছি মহারাষ্ট্র নির্বাচনের পরে, উত্তর পাইনি, হরিয়ানার পরে উত্তর পাইনি, তারপরে যখন জন আন্দোলনে রাহুল গান্ধীর নেতৃত্বে জনজোয়ার তৈরি হয়, তখন দুর্বৃত্তায়নের চক্রান্ত আজকে পাটনাতে হয়েছে, আজকে কলকাতায় হয়েছে। কোথাও গিয়ে চন্দনদা মনে হয় চিফ ইলেকশন কমিশনার মিস্টার গণেশ যখন প্রেস কনফারেন্সটা করেন, চন্দনবাবু একবার যদি দেখে নিতেন তাহলে আপনার কাছে একটা জিনিস স্পষ্ট হতো। অনেক সাংবাদিক এই ঘটনাটা তার সামনে রেখেছিলেন, এই বড় বড় করে স্ক্রিন লাগিয়ে যে পিপিটি দেখানোর কথা বলছেন এবং যে তথ্য দেখানোর কথা বলছেন রাহুল গান্ধীর, এবং সেই তথ্য যে ভুল, সেই তথ্য যে ভুয়ো, সেই তথ্যের যে কোনো ভিত্তি নেই, সেটা চিফ ইলেকশন কমিশনার ওখানে স্পষ্ট বলে দিয়েছেন। আপনার পার্টি বা আপনি দাদা যদি এর বিরোধিতা করেন বা যদি মনে করেন যে চিফ ইলেকশনার কমিশনার হয়ে উনি আজকে প্রেসের সামনে সর্বসমক্ষে এরকম একটা ভুল বার্তা দিলেন, তাহলে নিশ্চয়ই আপনার কোর্টে যাওয়া উচিত ছিল এতদিনে। আপনার একটি কংগ্রেস নেতা বা রাহুল গান্ধী এখনো পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি, নাহি এটাকে কাউন্টার করেছেন, নাহি বলেছেন যে মিস্টার গণেশ ভুল আছেন, নাহি এখনো পর্যন্ত কেউ কোর্টে গেছেন এর বিরুদ্ধে। তার মানে রাহুল গান্ধী অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে চিফ ইলেকশন কমিশনার যে তথ্য দিয়ে বলেছে যে এই তথ্য ভুল, সেটা উনি অ্যাকসেপ্ট করে নিলেন। এক। দ্বিতীয়, আপনি একত্রিত হওয়ার কথা বলছিলেন চন্দনদা, আজকে যে দলগুলি একত্রিত হচ্ছে সেই দলগুলিকে যদি আমরা একত্রিতভাবে দেখি, আমরা একটাই জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে করাপশন। কিন্তু কোথাও গিয়ে আপনারা এখনো উত্তর দিতে পারছেন না যে এসআইআর এখন ইমপ্লিমেন্ট হওয়ার কথা চলছে, সেই এসআইআর এর বিরোধিতাটা কেন, কিসের বিরোধিতা? তো সর্বদল বৈঠকে বেশ ভালো হইচই হয়েছে। না, আপনারা চাইছেন না যে ব্যক্তি মারা গেছে সে তাকে চাইছেন সে ভোটার লিস্টে থাকুক, যে ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না সেই ব্যক্তিকে চাইছেন ভোটার লিস্টে থাকুক, যে ব্যক্তি ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে তার সেই ব্যক্তি ভোটার লিস্টে থাকুক, এটাই কি আপনার দাবি? তাহলে বিরোধিতা কিসের চন্দনদা, যদি একটু এক্সপ্লেন করেন। জয়, একেবারে সরাসরি এটার কোনো এক্সপ্লেনেশন তোমার মতো বুদ্ধিমান ছেলেকে করতে হবে না, কারণ আমরা খুব ভালো করে জানি যে আমরা
যখন সলিউশন খুঁজি কোনো সমস্যার আগে, তখন দেখা যায় ওই ঘোড়ার আগে কাঠটাকে লাগিয়ে দেওয়া। ঠিক ব্যাপারটা তাই। তোমাকে বলি, এসআইআর এর কিন্তু অনেকেই বলছেন এসআইআর এর বিরোধিতা না, এই এসআইআর এর বিরোধিতা। তার কারণের যে স্টেটমেন্টটা দেওয়া, 23 বছর আগে লাস্ট এসআইআর হয়েছে এবং সেটা বিজেপি সরকারের সময়। তোমাকে বুঝতে হবে 13টা এসআইআর তার আগে হয়েছে। এসআইআর ইজ আ পার্ট অফ দি কনস্টিটিউশন। যখনই তোমাকে এভলভমেন্ট করতে হবে, নতুন ভাবে লিস্ট তৈরি করতে হবে, স্বাভাবিক। সমস্যাটা হচ্ছে এসআইআর এর যে পদ্ধতি এবং এসআইআর যেভাবে এখানে চক্রান্তমূলক কাজ করছে। তোমাকে বলেনি 5টা ফিগার আউট করা হয়েছে যেখানে চক্রান্ত করা হচ্ছে, এবং সেই নজিরটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে রাহুল গান্ধী কিন্তু দেখিয়েছেন। এই 5টা চক্রান্তের মধ্যে আমরা দেখছি এক্সক্লুশন একটা বড় প্রসঙ্গ। সুপ্রিম কোর্টকেও বলতে হয়েছে এক্সক্লুশন কি কারণে আমরা দেব না, কি কারণে দিতে হবে, 19 তারিখে বার করতে হয়েছে। 65 লক্ষ জায়গায় 1 লক্ষের বেশি আনা যায়নি। 2 নম্বর প্রশ্ন, আমরা ব্যাঙ্গালোর কনস্টিটিউয়েন্সিকে, একটা কনস্টিটিউয়েন্সিকে দেখিয়েছি, ইভেন 1 বিধানসভা সেগমেন্টকে দেখিয়েছি কিভাবে ম্যানিপুলেট করা হয়। 80 জন একটি ঘরে থাকেন, ছোট্ট একটি ঘর, এবং সেটা পরবর্তী সময় অস্বীকার করা হয় না, এখানে থাকে না, কিন্তু আলটিমেট আইডেন্টিটিগুলো সেখানে আছে। ভোটারের যে ছবিগুলো তাকে ম্যানিপুলেট করা, বিভিন্ন ক্ষেত্রে ইনক্লুশন করা সেই সব মানুষ যাদের অস্তিত্ব নেই, এই ঘটনাগুলো এখানে এসে দাঁড়াচ্ছে কেন? একটা জিনিস বুঝতে হবে, সব্যসাচী, এই উত্তরটা আমার সবার আগে দরকার। তুমি যখন পপুলেশন কাউন্ট করছো, অর্থাৎ কিন্তু চন্দনা, এটা নিয়ে আমি বহুবার আলোচনা হয়েছে বলেই বলছি। আমি এই যে এটাই বলছি, ওই প্রসঙ্গে এই যে 80 জনের কথা তুমি বলছো, এই যে এতজন, এখন তো বিজেপি বলতে পারে এইটার জন্যই এসআইআর। না, আমি তোমাকে যেটা বলতে চাইছি ঠিক এই কারণে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে আমরা খুব ভালো করে জানি যে আজকে যে প্রতি 10 বছর অন্তর সেন্সাসটা হয়, সেন্সাস তুমি জানো 11 পর থেকে 21 হওয়ার কথা নেই। তুমি আন্দাজে বলছো আমরা 140 কোটি না 46 না 48 কোটি, তুমি জানোই না তোমার পরিসংখ্যানটা। তুমি পেরিফেরিটাই তৈরি করতে পারোনি, যার মধ্যে থেকে আসবে তোমার নাগরিকত্ব, যার মধ্যে থেকে আসবে তোমার ভোটাধিকার। ঠিক এইরকম একটি জায়গায় এখন বলা হচ্ছে 2026-এ 28-এর মধ্যে সম্ভবত এই সেন্সাসটা হবে। আচ্ছা, এই উত্তরগুলো কে দেবে? সেন্সাস আজ পর্যন্ত স্বাধীনতার আগে থেকে, তুমি খুব ভালো করে জানো, 31 সাল থেকে প্রতি 10 বছর অন্তর 2011 পর্যন্ত কংগ্রেস সরকারের হয়ে এসছে, অথচ আজকে 2021-এ হলো না এবং সেটা এক্সটেন্ডেড হচ্ছে। আর আমরা বারবার বলে চাচ্ছি একটা অ্যাজাম্পশনের মধ্যে আমরা 140 কোটি, আমি তো বলতে পারি 150 কোটিও হতে পারে। মানে আমি বলছি তুমি পেরিফেরিটা ঠিক করতে পারোনি, তুমি অঞ্চল বা আয়তনটাকে ঠিক করতে পারোনি, অথচ কোথাও গিয়ে মনে হয় না যে কাজটা এতদিন ধরে হলো না, সেটাই তো বলছি। এসআইআর এর বেসিক তফাৎটাই তাই। এসআইআর 2002-3 আর এখন হলো না কেন তো প্রশ্ন উঠবে। তোমরা ডেমোগ্রাফি চেঞ্জের কথা বলছো, তোমরা অনুপ্রবেশের কথা বলছো, তারপরে তোমরা পপুলেশন গণনা করছো না, তারপরে না জয়দা চন্দ্রচন্দ্র এটা বলতে চাইলো, তোমরা বিস্তর অভিযোগ সামনে আনছো, কিন্তু সেই অভিযোগের ফয়সালা হতো একটা জনগণনা থেকে সঠিকভাবে, সেইটা তোমরা সামনে আনতে পারছো না, প্রশ্ন তো উঠবেই। এবার বলি, এই যে ঘটনাটা, এটা কিন্তু একটা এক্সারসাইজ যেটা প্রত্যেক বছর হয় এবং যেটা নির্বাচনের, হ্যাঁ না এসআইআর কথা বলছি না, একটা রিভিশন, না জনগণনা কিনা সেটা বলছি, 10 বছরের জনগণনা, সেটা হয়নি আজকে 16 বছর হয়েছে। ঢুকবো না, কারণ দাদা देयर ইজ আ হিউজ ডিফারেন্স। ইন্টারেস্টিং, তোমরা ডেমোগ্রাফি নিয়ে কথা বলবে, তোমরা ডেমোগ্রাফি নিয়ে কথা বলবে, তোমরা ধর্ম নিয়ে কথা বলবে, তোমরা কাস্ট নিয়ে কথা বলবে, অথচ সেন্সাসটা করতে পারবো না, জনগণনা করতে পারবো না। আগামী বছর 2026-এ আপনিও ভোট দেবেন, আপনিও ক্যান্ডিডেট হতে পারেন, বিধায়কের ক্যান্ডিডেট। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনার মনে হয় না যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে? আপনি অস্বীকার করতে পারেন? হাইপোথেটিক্যাল কোশ্চেন। আমি তোমাকে কেন বলছি, না আমি কেন বলি হাইপোথেটিক্যাল, আমার কাছে এই চ্যালেঞ্জটা আমি নিতে পারছি না, কারণ আমি জানি না সব্যসাচী, আমি জানি না যে এক্স্যাক্টলি আমার জনসংখ্যা বা তার বিন্যাসটা কোথায়। আমি তো বিজেপির হাতে দাবা খাবো না। আমার কাছে, আমি যদি আজকে চ্যালেঞ্জ করি, ধরে রাখো আমি বুঝছি ট্রেসপাস হচ্ছে, আমি অস্বীকার করছি না অনুপ্রবেশ পশ্চিমবাংলায় নেই, আমরা বারবার বলছি, এর প্রসঙ্গেও থাক, কিন্তু একটা জিনিস আমি আবারও বললাম না, তুমি পেরিফেরি, তুমি যদি স্কেলটাকে ঠিক রাখতে না পারো, আয়তন ভাববে কিভাবে? তুমি তো জানোই না তোমার জনগণনা কেন হয়নি, জনগণনা
দাদা, কেন যেখানে হয়নি আপনি- জনগণনা জয়, আগে উত্তরটা সেটা দাও। চন্দনদা, তারপরে তো আমার আপনি দেশের সিটিজেন, কয়েক তারপরে তো মাস আমার পরে দেশের ভোটার। এই নির্বাচন পশ্চিমবঙ্গে, সেখানে আপনাদেরও বিধানসভায় নির্বাচনে আপনি ক্যান্ডিডেট দেবেন, আপনিও ভোট চাইতে যাবেন। আপনি কি চাইছেন শেখ সাবের তুমি মতো আবারও- একজন ব্যক্তি যার দুটো ভোটার নিশ্চয়ই। কার্ড, যে দুটো বিধানসভাতে ভোট নিশ্চয়ই দিয়ে না। দিয়েছে, আপনি কি এটা নিশ্চয়ই না। চান? নিশ্চয়ই না। নিশ্চয়ই না। আপনি একদম কি না। চান এরকম একজন ব্যক্তি যার একদম ভোটার না কার্ড বলেই তো পেয়েছে? আমি চাইছি চন্দনদা, একটু শুনে নিন। জনগণনাটাও চন্দনদা, করো, আপনি নাহলে কি আমি চান বুঝবো কিভাবে? এমন কোন ব্যক্তি যে পশ্চিমবঙ্গে আছে, যার কাছে ভোটার কার্ড আছে, যার ভোটার কার্ড থাকার কথা নয়, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে ভোটার কার্ড কে দিয়েছে, সে বলছে আমাকে আজকে তৃণমূলের এমএলএ দিয়েছে, তার ভোটার কার্ড পাওয়ারই কথা নয়, সে আচ্ছা। ভোট দেবে আপনার এগেইনস্টে, আপনি ভোটটা পাবেন না। আপনি কি এরকম ভোটার চান? তাহলে যখন এসআইআর হচ্ছে এবং আমার সময় প্রায় শেষ। জয়, তুমি 2 এবং 2 4 থেকে 5, 4 বললে ঠিক, 5 বললেও বলবো ঠিক, কারণ ম্যাথামেটিক্স আছো। তুমি শেক্সপিয়ারে মেলাবার আমি চেষ্টা আপনাকে করছো। লজিক দিয়ে আমার বললাম, সময়- দাদা, আমার সময় আপনি একদম শেষ। theoretical কথা বললিনি। আমার সময় একদিন অনেক ধন্যবাদ জয়দা, অনেক ধন্যবাদ চন্দনদা। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।